আমার কোয়েশ্চেনটা আসলে সবার কাছে, বাট যে কোনো একজন যদি প্রপার অ্যান্সার পায় তাহলে আই উইল বি হ্যাপি। সেটা হচ্ছে আপনারা সবাই তো আমাদের যারা ভোটার আছি, আমাদের ক্যারিয়ার নিয়ে আপনারা অনেক বেশি কনসার্ন, আমাদের ক্যারিয়ার নিয়ে ডেভেলপমেন্টের জন্য আপনারা কাজ করতে চান, বাট আপনাদের ক্যারিয়ারের জন্য আপনারা নিজেদেরকে কতটুকু বিল্ড আপ করেছেন এবং ফিউচারে আপনারা নিজেদেরকে কোন জায়গায় দেখতে চান, অ্যান্ড আপনাদের যে গোল আছে, আপনারা অনেক ফিউচার একটা গোল নিয়ে এখানে আসছেন, আপনাদের ফ্যামিলির একটা এক্সপেকটেশন আছে, সেই গোল ফিল আপ করার জন্য আপনার এই ডাকসুর যে পোস্টটা সেটা কোনো ব্যারিয়ার হিসেবে থাকবে কিনা, এটা আমার আপনাদের কাছে কোয়েশ্চেন, যে কোনো একজন দিলেই হবে। আমরা আগে ইয়েরটা শুনি, শান্তর উত্তরটা শুনি আগে। শান্ত, আপনার প্রশ্নের হ্যাঁ হ্যালো জি ভাই, আপনার প্রশ্নের উত্তরটা হলো নিজের ক্যারিয়ারের বিষয় নিয়ে। আমি যদি বলি, আমি হলাম ফাইন্যান্স ডিপার্টমেন্টের আপনারই জুনিয়র, 2 ব্যাচ জুনিয়র। আমি হলাম ফাইন্যান্স 27 ব্যাচ, অর্থাৎ 20-21 সেশন। আমার বর্তমানে 8 সেমিস্টার 4th ইয়ার চলতেছে। এর মধ্যে আমি নিজের ক্যারিয়ার বিষয়ে যদি বলি, আমি একজন সিএ প্রফেশনাল লেভেল অর্থাৎ লেভেল 2 স্টুডেন্ট, এবং আমি একজন গুগল সার্টিফাইড ডাটা অ্যানালিস্ট, পার্ট টাইম আপওয়ার্কে ফিনান্স ডাটা হিসেবে কাজ করতেছি। সো এক্ষেত্রে আমার নিজের ক্যারিয়ার নিয়ে আমি আগে নিজে কনসার্ন, এরপর আমি অন্যদেরকে নিয়ে কাজ করব। আর ডাকসুর এই সম্পাদকীয় পদ আমার নিজের ক্যারিয়ারের মধ্যে কোনো কিছু অ্যাড করবো কি না, অবভিয়াসলি অ্যাড করবে, কিন্তু এটা কোনোভাবে ব্যারিয়ার সৃষ্টি করবে না। কারণ আমি আরও মাস্টার্স করবো, আরও সামনে 1 বছর সময় আছে। যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার পড়াশোনাকালীন সময় অবস্থায় আমি ডাকসুর স্টুডেন্টদেরকে নিয়েও কাজ করতে পারবো। এরকম না যে আমার অনার্স মাস্টার শেষ, এখন আমি শুধুমাত্র নেতা হওয়ার জন্য কিংবা পলিটিক্যাল কেরিয়ার করার জন্য আমি ডাকসুতে দাঁড়িয়েছি, এবং আগামী 1 বছর কোনো কিছু করবো না, নিজের কেরিয়ারে কোনো বাড়াই থোড়াই কেয়ার করে দেন শুধুমাত্র বাকিদের কেরিয়ার নিয়ে করবো, এরকম কোনো প্ল্যান নেই। আমি নিজের কেরিয়ার আগাবো, দেন আমার স্টুডেন্টদের কেরিয়ার, যারা ছাত্র বন্ধু আছে তাদের কেরিয়ার নিয়ে আমি। শান্তর উত্তরটা পেয়েছি। নিশি, সংক্ষেপে। আচ্ছা, আমাদের কেরিয়ার নিয়ে আসলে আমরা কতটুকু এগিয়েছি। আমি নিজে হচ্ছে পপুলেশন সায়েন্সেস ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে একদম কোর রিসার্চ ব্যাকগ্রাউন্ড। তো আমি মোটামুটি বেশ কিছু ইন্টারন্যাশনাল প্রজেক্ট লিড দিয়েছি। তার মধ্যে আমি একটু মেনশন করে বলতে চাই, আমি সেক্স ওয়ার্কার নিয়ে কাজ করেছি, আমি গে নিয়ে কাজ করেছি, লেসবিয়ান নিয়ে কাজ করেছি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে কাজ করেছি। ইভেন এই সেপ্টেম্বরের ইনটেকে আমার ইউকেতে যাওয়ার কথা ছিল, তো ওটা কোনোভাবে আমি যাইনি, আমি হয়তো আরও পরে যাব। কিন্তু এই যে জার্নিটার জন্য আমি আসলে কেন ডিসিশন নিতে পেরেছি, কারণ আমি ডিপার্টমেন্ট থেকে, যেহেতু আমি ডিপার্টমেন্ট তো আমাকে আলাদা করে স্কিল শিখায়নি, আমি যতটুকু শিখেছি, যতটুকু পার্ট টাইম জব করেছি, ততটুকু আমি নিজের তাগিদে শিখেছি। ইভেন আমি 3rd ইয়ার থেকে একটা এনজিওতে হচ্ছে জব করেছি, ওরা হচ্ছে স্লাম চিলড্রেন নিয়ে কাজ করতো, আর কি তাদের বেসিক নিড নিয়ে এগুলো কাজ করতো। তো আমি এরকম অনেক ক্যাম্পেইন করেছি যেগুলো হচ্ছে বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। তো সেই জায়গা থেকে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি উচ্চশিক্ষার জন্য বাইরে গিয়ে পরে বা পিএইচডি করে আমি দেশে এসে যদি আমি কিছু করতে পারি, তাহলে হয়তো আমি সেই জায়গা থেকে নিজেকে সার্থক মনে করব। ধন্যবাদ। রূপক। আচ্ছা, আমি আসলে কখনো আত্মকেন্দ্রিক চিন্তা কখনো করি নাই। আত্মকেন্দ্রিক চিন্তা করলে হয় কি, আপনি শুধু নিজে পড়াশোনাটা করবেন, নিজের রেজাল্ট ভালো করবেন, মানুষকে নিয়ে আপনি সামগ্রিক চিন্তা ভাবনা করতে পারবেন না। আমার জায়গায় আমি কখনো আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করি না। আমি সবসময় মানুষের ক্যারিয়ার নিয়েও সচেতন ছিলাম, নিজের ক্যারিয়ারটা কীভাবে বিল্ড আপ করা যায় সেটা নিয়ে আমি সবসময় কনসার্ন ছিলাম। আমার যেটা ক্যারিয়ার সেটা মোটামুটি এখানে অনেকে জানে আমার ক্যারিয়ার। আমি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বিলং করি, সেই জায়গা থেকে আমি অলরেডি 2টা ব্যাংকের আমি রিটার্ন দিয়েছি, মানে এটা যেহেতু আমার বিবিএ শেষ সেই জায়গায়, তো মোটামুটি 2টা ব্যাংকে রিটার্ন দিয়েছি, এবং একটা ব্যাংকে আমার জবও কিন্তু হয়েছিল, আমি জবটা করি নাই, পলিটিক্স করবো দেখে। তো সেই জায়গায় আশা করি আমার ক্যারিয়ারটা কীরকম সেটা অনেকে বুঝতে পারার কথা। রিফাত। আমি আইন বিভাগের ছাত্র। আমি ছাত্র হওয়ার সাথে সাথে 8 বছর ধরে ফ্রিল্যান্সিং করছি, এবং এটা মোটামুটি ফুললি নিজে একাই শিখেছি এবং নিজে মানুষকেও শেখাচ্ছি। রূপক ভাইয়ের একটা এজেন্সির কথা বললো, আমিও ক্যাম্পাসে প্রায় 350 শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিংয়ে ফ্রি কোর্স করাচ্ছিলাম, যেটা ডাকসুর কারণে বন্ধ হয়েছে, হয়তো ডাকসুর পরে আবার এটা চালু হবে, আমি নির্বাচিত হই বা না হই। আমি বাংলাদেশ থেকে জাতীয় চ্যাম্পিয়ন হিসেবে আমি হংকংয়ে গত বছর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। গত কয়েক সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত একটি মুড কোর্ট কম্পিটিশনেও বেস্ট নিউ টিম হিসেবে আমার টিম প্রাইজ পায়। আমি বাংলাদেশের ডেলিগেট হিসেবে আমি চায়না গত বছর টুমরো সিটি সামিটে জয়েন করেছি। আমি বেশ কয়েকটা সংগঠনের কেন্দ্রীয় আইন সম্পাদক, নিরাপদ সড়ক আন্দোলন নিসার কেন্দ্রীয় আইন সম্পাদক হিসেবে আছি। আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অফ উত্তরার সহ সাধারণ সম্পাদক হিসেবে আছি। এবং কতক্ষণ আগে নিশু আপু যে বিষয়টা বললেন যে আসলে সংগ্রাম দিয়ে তো আপনার ডাকসু চলবে না বা সংগ্রাম দিয়ে তো বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু আমার মতে এটা এভাবে অবজ্ঞার সুরে বলা উচিত না। কারণ এই যে ডাকসুটা হচ্ছে, ডাকসু নির্বাচনটা হচ্ছে, এটা অবশ্যই একটা সংগ্রামের ফসল। এই সংগ্রামের ফসল হচ্ছে যারা শুধুমাত্র নিজেদের ক্যারিয়ার বা নিজেদের হয়তো সরকারি চাকরিতে কোনো সমস্যা হবে না হবে এইসব কথা চিন্তার বাহিরেও যারা ক্যাম্পাসে অ্যাক্টিভ ছিল বিগত শুধুমাত্র 5ই আগস্টের পরে না, 5ই আগস্টের আগেও, তাদের
কার্যের ফসলই কিন্তু এই ডাকসুটা, এবং ডাকসুতে আমরা প্রতিনিধিত্ব করছি, আমরা কথা বলতে পারছি। আমি নির্বাচিত হই না হই, কিন্তু আমি যে যে কথা বলতে পারতেছি, আপনারা আমাকে প্রশ্ন করতে পারতেছেন, এই সুযোগটা কিন্তু অবশ্যই সংগ্রামের ফসল। আমি নিজে ক্যাম্পাসে বহুবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। এর পরবর্তীতেও আমি ক্যাম্পাসে আমার ক্যারিয়ারও ঠিক রেখেছি। আমি মোটামুটি আমার যেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, আমি কয়েকটা সংগঠনেরও আমি শুরু করছি, যেমন জাস্টিস অ্যান্ড রিফর্ম ওয়াচ নামে, যেটা মূলত জুলাইয়ের বিচার এবং জুলাইয়ের সংস্কার প্রক্রিয়া নিয়ে একটি ওয়াচডগ সংগঠন হিসেবে কাজ করে। আমি আগস্টের পরে জুলাই টক্স নামে একটি সেশন শুরু করি, যেটা মূলত সারা বিশ্বের ছাত্র রাজনীতি কীভাবে আবর্তিত হয়। আমরা এখানে এমআইটির একজন ছাত্র নেতাকে নিয়ে এসেছিলাম, আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্টকে নিয়ে এসেছি, নেপালে নিয়ে এসেছি। আমি তাদের কাছ থেকে শুনেছি যে আসলে তাদের দেশে কিভাবে রাজনীতি হয় এবং কিভাবে রাজনীতি আবর্তিত হয়, এবং বাংলাদেশে এটা আমরা কিভাবে করতে পারবো। আমি অল্প একটু শেষ করি। সেই ফলে আমার মতে আপনাদেরকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখা উচিত বা কনসিডার রাখা উচিত যে যোগ্যতার সাথে সাথে আপনার মেরুদণ্ড কতটুকু সোজা। আপনি কি সামনে এসে কোনো প্রেশারে, সেটা প্রশাসনের প্রেশার হোক বা দলীয় প্রেশার হোক, আপনি কি সেটা দিয়ে কি নুয়ে যাবেন কিনা, বা নিজের একটা ক্যারিয়ার সেট করে কি আপনি ডাকসু থেকে আপনার যে ম্যান্ডেট, আপনি শিক্ষার্থীদের ম্যান্ডেটে দাঁড়িয়েছেন সেটার বাইরে যাবেন কিনা। আর একই সাথে জাস্ট লাস্ট একটা পয়েন্ট অ্যাড করতে চাই যে সংগ্রামের বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে বাংলাদেশে বেশ কয়েকটি সংস্কার কমিশন হয়েছে, কিন্তু শিক্ষা নিয়ে বা তরুণদের চাকরি নিয়ে কিন্তু আপনারা এখনও কোনো শিক্ষা কমিশন দেখতে পান নাই। ডাকসুর প্রতিনিধি হিসেবে আপনি যেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একই সাথে আপনি জনগণের ট্যাক্সির টাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। সারা দেশের শিক্ষানীতি নিয়ে অবশ্যই আপনার সে থাকা উচিত, এবং আমি বিশ্বাস করি আমি নির্বাচিত হলে বা এখানে যারা নির্বাচিত হবে তারা অবশ্যই পুরো বাংলাদেশের একটি শিক্ষানীতি এবং মেধানীতি নিয়ে কাজ করবে বলে আশা করি। ধন্যবাদ। আমরা যাচ্ছি লিটন ত্রিপুরার কাছে। লিটন, প্রথমে ভাইকে ধন্যবাদ দিই, কারণ একদম শেষ উনি যে প্রশ্নটা করছে, উনি আসলে প্রশ্নটা করছেন ওনার স্ট্রাগলের ব্যাপারটা নিয়ে, কারণ ওনার মতো অনেক স্টুডেন্ট এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্ট্রাগল করতেছে। আমরা আসলে প্রত্যেকটা স্টুডেন্ট আমরা কেরিয়ার ওরিয়েন্টেড, তো ওনার প্রশ্নটা হলো আমরা আমাদের কেরিয়ার নিয়ে কতটা সচেতন। আমার মনে হয় এখানে যারা হলো কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদকে প্রতিযোগিতা করছে তার মধ্যে সর্বকনিষ্ঠ আমি 21-22 সেশনের। তো সেই ক্ষেত্রে আমার এখনও ফাইনাল ইয়ার 7 সেমিস্টার চলতেছে। তো আমি যতটুকু সম্ভব আমার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো করা যায় ওটা করতেছি। যেমন আমি হলো ইন্টারন্যাশনাল 2টা ফেলোশিপের সাথে জয়েন আছি, যেটা হলো ইনোভেশন ক্লাইমেট চ্যালেঞ্জ এবং হলো মিলেনিয়াম ফেলো। তার মধ্যে বাংলাদেশের মধ্যে ইউনাইটেড নেশন ইউথ অ্যাডভাইজরি গ্রুপ এটার সাথে আছে, এবং আমার ডিপার্টমেন্টের ইকোনমিক্স স্টাডিজ সেন্টার এবং ডিওমোনার সাথে আছি। তো এরকম বিভিন্ন ক্লাব এবং আমার সম্প্রদায় ভিত্তিক যেগুলো রয়েছে, যেগুলো আসলে ইম্প্যাক্ট করানো যায়, তো এইগুলোর সাথে সংযুক্ত থাকার আমি নিজেকে হলো গঠন করতেছি। এবং আমি চাই সম্ভাব্য যারা নেতা, আমরা এখানে নেতা হতে আসি না, আসলে আমরা চাই আমাদের থেকে নেতৃত্বটা দেখে ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের থেকে কিছু শিখুক এবং তারা উঠে আসুক, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশকে তারা যেন আমাদের বিশ্বমঞ্চে নিয়ে যেতে পারে, আমাদের থেকে যেন কিছু শিখুক। এই জিনিসটার জন্য আমার হলো এই ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদকের প্রার্থিতা। ধন্যবাদ। জি শাওন, সংক্ষেপে। ইতিমধ্যে আমি বলেছি যে আমি হচ্ছে 2টা প্রতিষ্ঠান আমি ফাউন্ডার, তো সেই জায়গা থেকে অবশ্যই যেহেতু আমি একজন এন্টারপ্রেনার, তো আমি আসলে চাকরির দিকে যাচ্ছি না, তো আমার পেশাটাকে আমি এন্টারপ্রেনার হিসেবে নিব। ইতিমধ্যে আমি আমার বাসা যেহেতু ময়মনসিংহ, তো আমি হচ্ছে আমার উপার্জনের টাকা দিয়ে হচ্ছে ময়মনসিংহে হচ্ছে এটা বাইকের শোরুম দিয়েছি, পুরাতন বাইকের। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমার যে বাইকগুলো পুরাতন বাইক, আমি তো আর বাইক ম্যানুফ্যাকচার করছি না, তো আমার বাইকগুলোর তো রিসোর্সের প্রয়োজন পড়ে। তো এই রিসোর্স বিভিন্ন জায়গা থেকে যারা কালেক্ট করে দেয়, এরকম 20 জন হচ্ছে আমার আন্ডারে রয়েছে, যারা আমার সাথে, তারা ক্যাম্পাসের না, তারা বাইরের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বাইকগুলো তারা আমাকে এই রিসোর্সটা দেয়, তো সেইখানে তাদের একটা কর্মসংস্থান হচ্ছে। এবং ক্যাম্পাসে আমি ইতিমধ্যে বলেছি আমার 2টা প্রতিষ্ঠানে 10 জনের অধিক স্টুডেন্ট যারা আমার সাথে আমরা একসাথে কাজ করছি। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে একজন এন্টারপ্রেনার, এবং আমি যখন থেকে আমি চিন্তা করেছি যে আমি একজন এন্টারপ্রেনার হবো, তখন থেকে আমার স্বপ্ন হচ্ছে আমি একটা বড় প্রতিষ্ঠান তৈরি করব। সেটা একটা না, অবশ্যই 2 থেকে 3টা হবে, সেখানে হচ্ছে অ্যাটলিস্ট শত শত মানুষ কাজ করবে, এতটুকুই হচ্ছে আমার চাওয়া।